আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি তানভীর আবরার নবীন, বাংলা শিশু বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের ফ্যাকাল্টি অফ ভেটেরিনারি সায়েন্সের একজন স্টুডেন্ট। আমরা আজকে পড়তে চলেছি পিএইচ হ্যান্ড ক্যালকুলেশন পার্ট 1 এর। তো চলেন দেরি না করে তাড়াতাড়ি শুরু করা যাক। প্রথমে আমরা যাচ্ছি বেসিক কনসেপ্ট নিয়ে। পিএইচ এর ফুল ফর্ম হচ্ছে ফুসেন্স অফ হাইড্রোজেন বা পাওয়ার অফ হাইড্রোজেন। তো পিএইচ সম্পর্কে আমরা অনেক ছোটকাল থেকে জানি যে পিএইচ সমান মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন, বা আমরা যদি এটাকে বাংলা ভাষায় বলে যাই, পিএইচ হচ্ছে হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদম। আবার পিওএইচ যদি আমরা বলি, পিওএইচ হচ্ছে মাইনাস লগ অফ হাইড্রোক্সিল আয়ন, অর্থাৎ পিওএইচ হচ্ছে হাইড্রোক্সিল আয়নের ঋণাত্মক লগারিদম। পিএইচ ও পিওএইচ এর মধ্যে আমরা একটা সম্পর্ক স্থাপন করতে পারি। পিএইচ প্লাস পিওএইচ সমান 14, মানে কোনো অ্যাসিড দ্রবণের পিএইচ আর কোনো ক্ষার দ্রবণের পিওএইচ যদি আমরা যোগ করি, তাহলে আমরা টোটাল 14 পাবো। তো এখন আমরা আস্তে আস্তে অগ্রসর হই। তো এখন আমরা ছোটকাল থেকে জানি যে পিএইচ যদি 60 হয় তাহলে দ্রবণটি হয় নিরপেক্ষ, বা আমরা বলতে পারি যে এটি হচ্ছে একটি প্রশম দ্রবণ। পিএইচ 60 হলে নিরপেক্ষ দ্রবণ। আবার যদি পিএইচ 7-এর চেয়ে কম হয় তাহলে দ্রবণটি হয় অ্যাসিড বা অম্লধর্মী। পিএইচ যদি 7-এর বেশি হয় তাহলে আমরা জানি যে দ্রবণটি হয় ক্ষারধর্মী বা ক্ষারকীয়। তো এটা আমরা আগে থেকে জানি, আমরা জানতে পারলাম যে পিএইচ মান কত হলে দ্রবণটি অ্যাসিড না ক্ষার হয়। এখন আমরা অসওয়াল্ডের লঘুকরণ সূত্র সম্পর্কে জানব। অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। অসওয়াল্ডের লঘুকরণ সূত্র থেকে আমরা কি জানতে পারি যে একটি অ্যাসিড বা ক্ষারকের বিয়োজন মাত্রা দ্রবণের ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। অর্থাৎ যদি কোনো দ্রবণের বিয়োজন মাত্রা, ধরেন আমরা ধরতে যাচ্ছি এখন বিয়োজন মাত্রা হচ্ছে আলফা, অ্যাসিড বা ক্ষারের বিয়োজন মাত্রা হচ্ছে আলফা, আমরা হিসাবে সুবিধার্থে এখন ঘনমাত্রা ধরব সি। অ্যাসিড বা ক্ষারের যে কোনো ঘনমাত্রার, যে কোনো দ্রবণের জন্য ঘনমাত্রা হচ্ছে সি। আর বিয়োজন ধ্রুবক আমরা অ্যাসিডের ক্ষেত্রে ধরব কে এ, আর ক্ষারের জন্য ধরবো আমরা কেবি। তো বিষয়টি পরে আসবে। এখন আমরা বিয়োজন ধ্রুবক অ্যাসিডের জন্য লিখব কে এ, বিয়োজন ধ্রুবক কে এ। তো এখন আমরা অসওয়াল্ডের লঘুকরণ সূত্র থেকে বলতে পারবো যে আলফা ইকুয়াল টু √ওভার কে এ ডিভাইড বাই সি, মানে বিয়োজন মাত্রা ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। তো আমরা এই কথাটি এখন লিখব অ্যাসিড বা ক্ষারের বিয়োজন মাত্রা দ্রবণের ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। তো এটা বোঝার জন্য আমরা এখন লিখতে পারি, তো আমরা এখানে লিখতে পারলাম যে আলফা হচ্ছে ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। তো এখানে আলফা দেখার সুবিধার্থে বা বোঝার সুবিধার্থে আমরা আলফাকে একটু পরিবর্তন করে দিলাম, যে ঘনমাত্রা বর্গমূলের ব্যস্তানুপাতিকের সাথে সম্পর্ক, তাই আমরা এটাকে একটু পরিবর্তন করে লিখলাম বোঝার সুবিধার্থে, যে বিয়োজন মাত্রা কোনো অ্যাসিড বা ক্ষারকের বিয়োজন মাত্রা ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। তো এই সূত্রটি আমাদের অঙ্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পিএইচের অঙ্ক করার সময় আমরা এই সূত্র দিয়ে অনেক কাজ করতে পারি। তো আস্তে আস্তে চলুন আমরা দেখি যে এই সূত্র দেখে কী কাজ করা যায়। আমরা অসওয়াল্ডের সূত্র থেকে কী জানতে পারলাম যে আলফা ইকুয়াল টু √ওভার কে এ ডিভাইড বাই সি। তো আমরা এখান থেকে একটা সূত্রতে যেতে পারি, যে সূত্রটা পিএইচের অঙ্কতে অনেক কাজে লাগবে। যে পিএইচ মানে আমরা কি জানি, মাইনাস লগ অফ হাইড্রোক্সিল আয়ন, মানে হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদম।
তো আমরা হাইড্রোজেন আয়নকে এইভাবেও লিখতে পারি। তো হাইড্রোজেন আয়ন সম্পর্কে আমরা H2টাকে এভাবে লিখতে পারি, ধরেন হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ইকুয়াল টু আলফা সি। এখানে আলফার পরিচয় কি? আলফা হচ্ছে বিয়োজন মাত্রা আর সি কি হচ্ছে ঘনমাত্রা। বিয়োজন মাত্রা আর ঘনমাত্রাকে গুণ করলে আমরা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা পাবো। তো এখান থেকে আমরা আলফা সমান কি লিখেছিলাম? √Ka/c। তো এখানে আমরা হিসাবে সুবিধার্থে সিকে একটু ভাঙতে পারি, যে সি জায়গায় আমরা √c দুবার দিতে পারি। যেমন ধরেন আমরা জানি যে দুইবার একই জিনিসকে রুট করলে সেই জিনিস পুনরায় ফিরে পাওয়া যায়। তো এখান থেকে আমরা লিখতে পারি ছোটোটাই √Ka/c। মানে কোনো অ্যাসিডের ঘনমাত্রাকে আমরা √Ka/c এই সূত্র অনুসারে লিখতে পারি। মানে pH ইকুয়াল টু আমরা লিখতে পারি -log √Ka/c। তো আমাদের এই সূত্রটি অনেক কাজে লাগবে, অনেক ম্যাথে, বিশেষ করে MCQতে কাজে লাগবে। তো আমরা ভাবতে পারি যে ক্ষার সম্পর্কে কোনো সূত্র নাই। ক্ষার সম্পর্কে অবশ্যই এরকম সূত্র আছে। তো ক্ষারের জন্য সূত্রটি হবে শুধু কে এর জায়গায় কেবি। ধরেন আমরা দেখিয়ে দিচ্ছি, তখন হবে আলফা ইকুয়াল টু √Kb/c। মানে ঘনমাত্রা ঠিক থাকছে, বিয়োজন মাত্রা ঠিক থাকছে, শুধু বিয়োজন ধ্রুবকটা চেঞ্জ হচ্ছে ক্ষারের জন্য। ক্ষারের জন্য হবে কেবি। তখন আমরা POH সমান লিখতে পারি আলফা সি। তখন আবার হবে √ একই হবে Kb/c ক্রস সি ক্রস √c। তখন আমরা লিখতে পারি POH সমান -log of √Kb ক্রস সি। তো এই দুটি সূত্র আমাদের অনেক কাজে লাগবে। আমরা পরবর্তীতে ম্যাথে দেখতে পাবো এই সূত্রগুলো কত কার্যকর। তো ম্যাথে যাওয়ার আগে আমরা একটি ছোট্ট বিষয় সম্পর্কে একটু ধারণা নিতে পারি, যে ঘনমাত্রার পরিবর্তন সম্পর্কে একটি টপিক আছে। এই টপিকে আমরা ম্যাথ করতে গিয়ে তখনই দেখতে পাবো যে আমি কি বলতে চাচ্ছি। অঙ্কতে যাওয়ার আগে আমরা ঘনমাত্রার পরিবর্তন সম্পর্কে একটি সূত্র জেনে নিই, বা একটু হালকা ধারণা নিয়ে নিই, যে ঘনমাত্রার পরিবর্তনের সম্পর্কে আমরা বলতে পারবো যে কোনো দ্রবণের ঘনমাত্রা যদি বৃদ্ধি তাহলে তার গাঢ়ত্ব বৃদ্ধি পায়, আবার যদি ঘনমাত্রা হ্রাস পায় তাহলে সেটি লঘু হয়। মানে ধরেন ঘনমাত্রা বৃদ্ধি, গাঢ়ত্ব বৃদ্ধি, ঘনমাত্রা হ্রাস, গাঢ়ত্ব হ্রাস পাবে। মানে ধরেন লঘু হবে, দ্রবণটি লঘু হবে। এই অঙ্ক করার জন্য আমরা আগে থেকে বলতে পারি এই জিনিসটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে pH is proportional to হাইড্রোজেন আয়ন 1/হাইড্রোজেন আয়ন। মানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যত কমবে pH তত বৃদ্ধি পাবে, আবার হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যত বৃদ্ধি পাবে pH তত কমবে। তো চলেন আমরা ঘনমাত্রা পরিবর্তন সম্পর্কে ছোট্ট একটি অঙ্ক দেখে আসি। ঘনমাত্রা পরিবর্তনের অঙ্ক আমরা দেখতে পাচ্ছি, দুটি অম্লীয় দ্রবণের pH যথাক্রমে 3 ও 6 হলে pH এর মানে কিরূপ পরিবর্তন হবে। এই কোশ্চেনটি রাজশাহী বোর্ড আর যশোর বোর্ড 22 সালে এসেছিল। তো আমরা pH পরিবর্তন প্রথম লাইনটি না দেখে দেখি ঘনমাত্রার পরিবর্তন সম্পর্কে কি লেখা আছে। 10⁻⁴ প্রথম ঘনমাত্রা বা প্রথম দ্রবণের pH বিয়োগ দ্বিতীয় দ্রবণের pH। আবার যদি ক্ষারের দেওয়া থাকে
10⁻⁴ প্রথম দ্রবণের ক্ষার বিয়োগ দ্বিতীয় দ্রবণের ক্ষার। তো এখানে প্রথম দ্রবণের ধরেন পিএইচ দেওয়া আছে 10⁻³ আর দ্বিতীয় দ্রবণের পিএইচ দেওয়া আছে 6। তো 10⁻³ - 6 করে আমাদের 10⁻³ আসছে। তো মাইনাস আসার অর্থ কি? মাইনাস আসার অর্থ হচ্ছে যে ঘনমাত্রা হ্রাস পাচ্ছে। মাইনাস আসার অর্থ হচ্ছে ঘনমাত্রা হ্রাস পাচ্ছে। আর আমরা কি জানলাম, ঘনমাত্রা হ্রাস পেলে দ্রবণটি লঘু হবে। যদি আমি বাংলায় বলতে চাই যে পাওয়ার নেগেটিভ হলে ঘনমাত্রা হ্রাস পাবে, পাওয়ার পজিটিভ হলে ঘনমাত্রা বৃদ্ধি পাবে। এখানে পাওয়ার হচ্ছে 10⁻⁴ বিয়োগ করে যে পাওয়ারটা আসবে সে পাওয়ারটি। তো এখানে যেহেতু নেগেটিভ এসেছে তার মানে ঘনমাত্রা হ্রাস পাবে। তো আমরা যদি বলতে চাই যে কোশ্চেনে ছিল দুটি অম্লীয় দ্রবণের পিএইচ যথাক্রমে 3 ও 6 হলে প্রথম দ্রবণটি দ্বিতীয় দ্রবণ অপেক্ষা কত গুণ অম্লীয়। তো আমরা এখানে বলতে পারবো যে 10⁻³ গুণ অম্লীয়। প্রথম দ্রবণ দ্বিতীয় দ্রবণের থেকে 1000 গুণ বেশি অম্লীয়, মানে দ্বিতীয় দ্রবণটি হচ্ছে ঘনমাত্রা হ্রাস পাবে, লঘু হবে, যেভাবে আমরা বের করলাম। তো ঠিক উত্তর তাহলে হবে যে 1000 গুণ অম্লীয় হবে, 1000 গুণ অম্লীয় হবে। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছি। তো আমরা আরেকটা অঙ্ক দেখলে বিষয়টা আরেকটু ক্লিয়ার হবো যে দুটি দ্রবণের পিএইচ 8 ও 6 হলে পিএইচে কিন্তু পরিবর্তন হচ্ছে। তো আমরা ঠিক সেইভাবে 10⁻8 বিয়োগ 6 করবো। তাহলে কত হচ্ছে 10⁻², মানে এবার ঘনমাত্রা বৃদ্ধি পাবে, মানে প্রথম দ্রবণের থেকে দ্বিতীয় দ্রবণের ঘনমাত্রা বৃদ্ধি পাবে। তাহলে আমরা বলতে পারবো প্রথম দ্রবণ থেকে দ্বিতীয় দ্রবণ বেশি ক্ষারীয় বা ঘনমাত্রা হ্রাস পাচ্ছে, ঘনমাত্রা বৃদ্ধি পাচ্ছে, দ্রবণটির গাঢ়ত্ব বৃদ্ধি পাচ্ছে। আশা করছি আমরা বিষয়টি বুঝতে পেরেছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ না হলেও এমসিকিউতে মাঝে মধ্যে আসে। তো আমরা আশা করছি বিষয়টি বুঝতে পেরেছি। তো এবার আমরা ঘনমাত্রা রিলেটেড একটি অঙ্ক দেখে আসি। আমরা যে সূত্রটি দেখেছিলাম পিএইচ নির্ণয়ের সময়, যে পিএইচ ইকুয়াল টু -log √Ka × C। তা আমরা এখানে কে এর মানও জানি, ঘনমাত্রা সির মানও জানি। তো বসায় দিলে উত্তর হয়ে যায় যে -log √6.8 × 10⁻⁴ × 0.01। ক্যালকুলেশন করে যে উত্তর আসবে সেটাই হবে আমাদের পিএইচ। তো এখানে ক্যালকুলেশন করলে উত্তরটি আসবে 2.58 কাছাকাছি এরকম। অতএব পিএইচ হবে 2.58। তো আমরা এখানে আরেকটি অঙ্ক দেখতে পাচ্ছি। আশা করছি এই অঙ্কটি আমরা সেইভাবে করতে পারবো যে পিএইচ ইকুয়াল টু -log √Ka × C। মান দেওয়া আছে, মান বসিয়ে নিলে আমরা উত্তর পারবো। এই প্রশ্নটি এসেছিল বরিশাল বোর্ড 22 সালে। তো এবার আমরা একটি প্রশ্ন দিতে পারছি, নিচের কোনটির জলীয় দ্রবণের পিএইচ মান বেশি? প্রশ্নটি এসেছিল চট্টগ্রাম বোর্ড 2023 সালে। 0.1 মোলার হাইড্রোক্লোরিক, 0.1 মোলার অ্যাসিড, 0.1 মোলার পটাশিয়াম হাইড্রোক্সাইড, 0.1 মোলার সালফিউরিক অ্যাসিড। তো এখানে এই প্রশ্নটি সমাধান করতে হলে আমরা দেখতে পাচ্ছি যে হাইড্রোক্লোরিক হচ্ছে একটি অ্যাসিড, তো ফর্মিক অ্যাসিডও একটি অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড একটি অ্যাসিড, কিন্তু পটাশিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটি ক্ষার। আর আমরা জানি ক্ষার দ্রবণের পিএইচ সবসময় 7-এর বেশি হয়। তো এখানে সবগুলোর ঘনমাত্রা যেহেতু সেম 0.1 মোলার করে, তাহলে আমরা বলতে পারি ঘনমাত্রার সাথে এখানে কোনো সম্পর্ক নাই, কিন্তু পটাশিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটি ক্ষার। তো ক্ষারের পিএইচ সবসময় বেশি হয়। তাহলে এই প্রশ্নটির উত্তর কী হচ্ছে? 0.1 মোলার পটাশিয়াম হাইড্রোক্সাইড। নিচে আমরা একটি কোশ্চেন দেখতে পাচ্ছি মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2021 সালে, যে কোন দ্রবণের পিএইচ সর্বাধিক। এখানেও সেম, কিন্তু এখানে একটু সমস্যা আছে। এখানে এখন সবগুলাই হচ্ছে অ্যাসিড, হাইড্রোক্লোরিকও একটি অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড একটি অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড একটি অ্যাসিড, কার্বনিক অ্যাসিড একটি অ্যাসিড। কিন্তু
এখানে প্রশ্ন হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড এগুলো হচ্ছে শক্তিশালী অ্যাসিড, কিন্তু কার্বনিক অ্যাসিড একটি দুর্বল অ্যাসিড, কারণ এটি পানিতে সম্পূর্ণ দ্রবীভূত হয় না। এটি দুর্বল অ্যাসিড। দুর্বল অ্যাসিড হলে হাইড্রোজেন আয়নের মান কম হবে, পানিতে দ্রবীভূত কম হয়। হাইড্রোজেন আয়নের মান কম হলে আমরা জানি পিএইচ এর মান বেশি হবে, অতএব এখানে পিএইচ এর মান বেশি হবে 0.01 মোলার কার্বনিক অ্যাসিডে। তো আজকের ভিডিও হচ্ছে এই পর্যন্তই। আশা করছি আপনারা আমার পাশে থাকবেন। পরবর্তীতে কোন ভিডিও পেতে চান কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।